একটা অসহায় বোন যে নিজের জীবনের সব দুঃখ সহ্য করে চলছে, তার ভাইয়ের বাড়িতে রাখি বাঁধার জন্য আসে। বিদায়ের সময় তার ভাবি তাকে নিজের একটা জরাজীর্ণ শাড়ি বের করে দিয়ে বলে, এই নাও, তোমার জন্য এটাই যথেষ্ট হবে। সেই বোন চোখে জল নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ভাই এসে পড়ে, তার অফিসের ব্যাগ খুলে একটা নতুন শাড়ি এবং একটা মোবাইল ফোন বের করে তার বোনকে দিয়ে বলে, বোন, চিন্তা করো না, আমি তো আছি, এই নাও তোমার উপহার। এই কথা শুনে বোন তো আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায়, কিন্তু তার ভাবি সেখানেই পুরোপুরি অসন্তুষ্ট হয়ে পড়ে। স্বামী তার স্ত্রীকে তিরস্কার করে, কিন্তু তবু সে মুখ ফুলিয়ে ঘরের ভিতরে চলে যায়। কিন্তু এর কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটে যে সেই ভাবি নিজেই, যে তার ননদের প্রতি মুখ ফুলিয়ে নিজে ঘরে চলে গিয়েছিল, সে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং তাকে অনেকগুলো উপহার দিয়ে দেয়। কি ঘটেছিল এমন যে সবকিছু বদলে গেল? পুরো রহস্য উন্মোচনের জন্য গল্পটি শেষ পর্যন্ত পড়ুন। হিমাচল প্রদেশের একটা ছোট গ্রামের মধ্যে একটা পরিবার বাস করত। পরিবারের মধ্যে একজন মা আছেন এবং তার একটা ছেলে আছে। তাদের ছাড়া আর কেউ নেই। এখানে যে মা থাকেন তার নাম প্রিয়া, এবং প্রিয়া একা থেকে তার সন্তানকে লালন পালন করছেন। সে অন্যের বাড়িতে কঠোর পরিশ্রম করে এবং তা দিয়েই নিজের ও নিজের সন্তানের জীবন নির্বাহ করে। প্রিয়ার একজন ভাই আছে যার নাম অরুণ। অরুণ তার বড় ভাই এবং তার যে স্ত্রী তার নাম মিনা। এখন যেমনই রক্ষাবন্ধন আসে, রক্ষাবন্ধনের দুদিন আগে প্রিয়া তার ভাইয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই কারণে সে প্রস্তুত হয়ে তার ভাইয়ের কাছে পৌঁছে যায়। এবার যেমনই প্রিয়া, যে খুবই গরিব, তার ভাইয়ের বাড়িতে যায়, কারণ ভাই ভালোভাবেই দিন কাটাচ্ছিল এবং কোনো সমস্যা ছিল না, তখনই তার ভাবি তাকে দেখে মুখ বাঁকায়। যদিও সে হেসে তাকে স্বাগত জানায় এবং তার জন্য চা জল খাবার তৈরি করে, কিন্তু ভিতরে ভিতরে সে জ্বলতে থাকে, কারণ তার মনে হতো যে তার ননদ শুধুমাত্র এখানে টাকা আদায় করার জন্য আসে, এর বাড়িতে তো খাবার দাবার কিছুই নেই। এই কথা ভেবে সে মুখ বাঁকায়। কিন্তু বোনটি কেবল তার ভাইয়ের ভালোবাসার জন্যেই আসত, কারণ তার সন্তান হওয়ার কিছুদিন পরই তার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যায় এবং তারপর থেকে কেবল তার ভাইই তার একমাত্র অবলম্বন, কারণ মা বাবা অনেকদিন আগেই দুই ভাই বোনকে ছেড়ে চলে গিয়েছিল। এই কারণেই সে তার ভাইয়ের সাথে দেখা করতে আসত এবং তার সাথে কথা বলতো। ভাই অরুণ একটা কোম্পানিতে ভালো চাকরি করত এবং ভালো টাকা রোজগার করত। সেই টাকার কারণেই তার স্ত্রীর মনে অহংকার এসে গিয়েছিল যে আমরা তো ধনী আর এর বোন খুবই গরিব। এবার যেমনই ভাই নিজের ঘরে আসে, তার বোন এবং তার সন্তানকে দেখে এসে খুব খুশি হয় এবং তাদের খোঁজ খবর নিতে শুরু করে। কিন্তু এখানে যে ভাবি থাকে সেই ব্যাপারে খুবই বিরক্ত এবং তার চেহারায় এই কথা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ভাই এই ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু আপাতত সে তাকে কিছু বলে না এবং ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় এখানে যে বোন থাকে সে তার সন্তানের সাথে অন্য একটা ঘরে ঘুমিয়ে পড়ে এবং এখানে স্বামী স্ত্রী একটা ঘরে বিশ্রাম নিতে শুরু করে। তখনই হঠাৎ করে এখানে যে স্ত্রী থাকে মিনা, সে তার স্বামী অরুণকে বলতে শুরু করে, শুনছো, এখন তোমার বোন এসেছে এবং এর জন্য কোনো জিনিস কেনার প্রয়োজন নেই। আমার একটা শাড়ি আছে যা আমি একবারই পরেছি, সেই শাড়িটি একে দিয়ে দেব এবং ভালোভাবেই সে তাতে খুশি হয়ে যাবে। এমনিতেও সেই শাড়িটি ৩,০০০ টাকার। এই কথা শুনে এখানে যে স্বামী থাকে তার খুব রাগ হয়, কিন্তু আপাতত সে তার স্ত্রীকে কিছু বলে না এবং পুরনো স্মৃতিতে ডুবে যায়। সে সেই দিনগুলোর কথা মনে করে যখন তার বোনের বিয়ে হয়েছিল এবং মা বাবা তাদের মেয়ের ওপর অনেক ভালোবাসা উজাড় করত। কিন্তু ধীরে ধীরে যেমনই সময় কাটে, সময়ের সাথে সাথে মা বাবা এখান থেকে চলে যায় এবং এরপর যে ভাই থাকে সেই তার বোনের দায়িত্ব পালন করত। কিন্তু স্ত্রী প্রথম থেকেই তার ননদকে অপছন্দ করত এবং সেই কারণেই ধীরে ধীরে সে তার স্বামীর উপর চাপ সৃষ্টি করত। কিন্তু আজ তো সে সীমা অতিক্রম করে দিয়েছে। নিজের ননদকে সে পুরনো শাড়ি দিতে বলছিল। ভাই তার বোনকে ভালোবাসত এবং সে এটা কোনোভাবেই চাইত না। এরপরে পরের দিন সকাল হয় এবং সকাল সকাল উঠে স্বামী তো কোম্পানিতে চলে যায়, কিন্তু ঘরের মধ্যে যে ননদ থাকে তার ভাবি তাকে দিয়ে কাজ করাতে শুরু করে। বলে, দিদি, কাজে একটু হাত লাগাও, যখন আপনি এখানে এসেছেনই তখন কেননা ঘরের ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। ননদের এই ব্যাপারে কোনো সমস্যা হয় না এবং সে তো সেই ঘরকে নিজের ঘর মনে করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে এবং সে কেবল ভালোবাসার কাঙাল এবং ঘরকে পুরোপুরিভাবে ঝকঝকে করে দেয়। সন্ধ্যার সময় ভাই এসে ঘর দেখে তো খুব খুশি হয় এবং তার স্ত্রীকে বাহাবা দিতে শুরু করে। বলে, তুমি খুব ভালো করেছো যে ঘর পরিষ্কার করে দিয়েছো। প্রিয়াও এসেছে এবং সেও তার সন্তানের সাথে। তখন এখানে যে মিনা থাকে সে তাকে বলে, হ্যাঁ, কেন পরিষ্কার করব না, এটা আমারই তো ঘর এবং আমি যদি পরিষ্কার না করি তো কে করবে। এই কথা শুনে স্বামীর কিছুটা শান্তি আসে। তার আগেই এখানে তার ভাগ্নে অর্থাৎ প্রিয়ার যে ছেলে সে বলতে শুরু করে, মামা, এই ঘর তো মা আর মামি দুজনে মিলে পরিষ্কার করেছে,
এই কথা শোনা মাত্রই এখানে যে মিনা থাকে তার ভুরু আবার কুঁচকে যায় এবং সে রেগে গিয়ে ছেলেটির দিকে তাকাতে শুরু করে। তখনই এখানে অরুণ দেখে বুঝতে পারে যে মিনার রাগ হচ্ছে এবং এরপর সে কথা সামলাতে শুরু করে, বলে বেটা কোনো লাপান না, এই ঘর তোমারও তো। এই কথা শুনে মিনা কিছুটা শান্ত হয়ে যায় এবং কিছু বলতে পারে না। ধীরে ধীরে এই রাতও কেটে যায় এবং পরের দিন ছিল রক্ষাবন্ধন। এবার রক্ষাবন্ধনের দিন বোন তার ভাইকে রাখি বাঁধে এবং রাখি বাঁধার সাথে সাথেই তার ভাবি একদম তার সেই পুরনো শাড়িটি একটা পলিথিনে প্যাক করে তার কাছে নিয়ে আসে এবং বলে, দিদি দেখো এই নতুন শাড়িটি এবং এর দাম হলো ৩,০০০ টাকা। আমি কেবল একবার এটি পরেছি এবং এরপর আমি আজ পর্যন্ত এটি পরিনি, তো তুমি এটি পরে নিও এবং এমনিতেও এই রঙটি তোমাতে খুব ভালো মানাবে। এই কথা শুনে এখানে যে ননদ প্রিয়া থাকে তার চোখে জল এসে যায়, কারণ এতদিন তাকে পুরনো কাপড় দেওয়া হয়নি এবং আজ সেই অভাবও পূরণ হয়ে গেল। এবার এখানে ননদ তার ভাবি স্বভাব সম্পর্কে জানত। এই কারণেই যে ননদ প্রিয়া থাকে সে কোনোভাবেই তার সাথে কোনো প্রতিবাদ করে না এবং সেটি হাতে নিয়ে নেয়, কিন্তু তার চোখে জল এসে গিয়েছিল। যদিও সেই জল চোখেই থেকে গিয়েছিল। ভাই এই চোখের জল দেখতে পায় এবং এরপর প্রিয়া তো সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই জরুন থাকে সে তার বোনকে থামায়, বলে বোন দাঁড়াও, তোমার জন্য আরও কিছু আছে। এমন বলে সে তার বোনকে থামিয়ে দিয়েছিল এবং দ্রুত তার অফিসের ব্যাগ খোলে এবং খোলার পর তার ভেতর থেকে একটা নতুন শাড়ি বের করে এবং সাথে সে একটা মোবাইল ফোনও বের করেছিল যা এখনও খোলাও হয়নি। এই দুটি জিনিস বের করে সে তার বোনের হাতে তুলে দেয় এবং বলে, এই নাও বোন, এটা তোমার উপহার। ওটা তো তোমাকে এমনিতেই দিয়েছে, ওটাও পরে নিও, ওটা তোমাকে খুব ভালো মানাবে। এখানে স্বামী পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই স্ত্রী মিনা একদম রেগে যায়, কারণ সে তার স্বামীকে বলেছিল যে এদের জন্য আর টাকা খরচ করো না। কিন্তু এখানে যে ভাই থাকে সে তাকে মোবাইল ফোন এবং নতুন শাড়ি দিচ্ছিল। এরপর সে বলতে শুরু করে, আমি আপনাকে বারণ করেছিলাম তো যে এই শাড়ি যথেষ্ট, এবং এমনিতেও দিদিকে কোথায় বাইরে যেতে হয়, সে তো অন্যের বাড়িতে কাজই তো করে। কিন্তু তখনই এখানে যে অরুণ থাকে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে একদম তার স্ত্রীকে ধমকাতে শুরু করে, বলে তুমি হাউটাকে আমার আর আমার বোনের মধ্যে কথা বলার? তোমার যত টাকা প্রয়োজন তত টাকা পাচ্ছ, তোমার জন্য কোনো কিছুর অভাব নেই এবং এই ঘরেও কোনো কিছুর অভাব নেই। এটা আমার বোনের অধিকার এবং এটা তো তাকে দিতেই হবে। এমনিতেও আমি আর আমার বোন দুজনেই এক মা বাবার সন্তান এবং যদি বোন চায় তো সম্পত্তি থেকেও নিজের ভাগ নিতে পারে, কিন্তু আমাদের বোন কখনই আমাদের কাছ থেকে ভাগ চায়নি, তো এতটুকু তো তার অধিকার আছেই। এখন এখানে যে মিনা থাকে সে তার স্বামীকে তো কিছু বলতে পারে না, কিন্তু তার ননদকে কটু কথা বলতে শুরু করে এবং এই কথাগুলো শোনার পর যে ননদ থাকে তার চোখে জল এসে যায়। তখনই এখানে যে অরুণ থাকে সে একদম তাকে হুঁশিয়ার করে এবং বলে, যদি তুমি মুখ থেকে একটিও কথা বের করো তবে দেখে নিও আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এবং এখানে অরুণের চোখ রাগে পুরোপুরি লাল ছিল। এবার মিনা যেমনই তার স্বামীর চোখ দেখে সে মুখ ফুলিয়ে ঘরের ভিতরে চলে যায় নিচু স্বরে অনেক কথা বলতে বলতে, এবং এতে স্পষ্ট হচ্ছিল যে মিনা এখন পুরোপুরিভাবে রাগ করেছে। এরপর প্রিয়া বলতে শুরু করে, ভাই যদি ভাবি রাগ করছে তো কোনো ব্যাপার না, আপনি এগুলো নিজের কাছে রেখে দিন। কিন্তু তখনই ভাই বলে, বোন আমি আছি তো, আমি সব ঠিক করে দেব এবং কোনো ব্যাপার না, তুমি এগুলো নিয়ে যাও এবং ভালোভাবে তোমার সন্তানের সাথে নিজের বাড়ি যাও এবং তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। ওর তো রোজকার, কিছুক্ষণ রাগ করেছে, এরপর ঠিক হয়ে যাবে। এমন বলে সে তার বোনকে হাসি খুশি সেখান থেকে বিদায় করে দেয় এবং বোনও খুশি হয়ে সেখান থেকে ফিরে আসে। কিন্তু মনে মনে সে অনেক কথা ভাবছিল যে তার ভাই কেমন আর তার ভাবি কেমন। আসলে ভাই তো বোনকে ভালোবাসত, কিন্তু ভাবি একেবারেই চাইতো না যে সে তার বোনকে কিছু দিক এবং একেবারেই তার সাথে ভালো ব্যবহার করুক, কারণ ভাবির মনে ধন সম্পত্তির অহংকার এসে গিয়েছিল, যে ধন সম্পত্তি তার স্বামী তাকে জুগিয়েছিল। এরপর বোন তো নিজের বাড়ি পৌঁছে যায়, কিন্তু বাড়ি যাওয়ার পর সেই নতুন ফোনে তার পুরনো ফোনের সিম ঢুকিয়ে তার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করে। যখন সে ভাইয়ের সাথে কথা বলে তখন সে ভাইকে বলতে শুরু করে, ভাই এই ফোনের কি দরকার ছিল, আমার কাছে ফোন তো ছিলই, যদিও সেটা ধীরে চলত। কিন্তু তখনই ভাই বলে, বোন যেদিন তুমি আমাকে বলেছিলে না যে ভাই কখনো কখনো এই ফোন ওঠে না, হ্যাং হয়ে যায়, সেদিনই আমি ভেবে নিয়েছিলাম যে এই রক্ষাবন্ধনে আমি আমার বোনকে উপহার দেবই এবং উপহারে ফোনই দেব। কিন্তু যখন আমার স্ত্রী বলল যে পুরনো শাড়ি দিয়ে দাও তখন আমার রাগ হলো এবং এই রাগের কারণেই আমি অফিসে যাওয়ার সময় একটা নতুন শাড়ি এবং নতুন ফোন তোমার জন্য কিনে নিয়ে এলাম। কিন্তু আমি আমার স্ত্রীকে এই ব্যাপারে বলিনি, এই কারণেই এসব কিছু হলো এবং কোনো ব্যাপার না, তুমি এই উপহারটি রাখো
এটা তোমার ভাইয়ের উপহার এবং যতক্ষণ আমি আছি ততক্ষণ আমি তোমাকে এই ধরনের উপহার দিতে থাকব। এরপর তাদের দুজনের কথা শেষ হয়ে যায়, কিন্তু এখানে অরুণের স্ত্রী যে মিনা থাকে সে এখনও তার উপর রাগ করে আছে এবং একেবারেই তার সাথে কথা বলে না। যদিও সে ঘরের কাজ তো করত, কিন্তু একেবারেই ভালোভাবে তার স্বামীর সাথে কথা বলতো না এবং কথা বলা থেকে বিরত থাকত। এবার এখানে যখন স্বামী 1-2 দিন তাকে মানানোর চেষ্টা করে তখন স্ত্রী ন্যাকামি দেখায়, কিন্তু তখনই অরুণ তাকে স্পষ্ট বলে দেয়, দেখো যদি তোমার রাগ করে থাকতে হয় তো অবশ্যই থাকো, এবং বাপের বাড়ি যেতে হয় তো সেখানেও গিয়ে থাকতে পারো, আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু আমার বোনের জন্য যে আমার ভালোবাসা আছে সেই ভালোবাসায় আমি এভাবেই বজায় রাখব, কারণ তার আর কেউ নেই, কেবল আমরাই তো আছি যাদের সে নিজের বলতে পারে এবং আমাদের কাছ থেকে সে ভরসা নিয়ে নিজের জীবন কাটাচ্ছে। এই কথা মিনা শোনে তো নেয়, কিন্তু কোনো কথাতেই কোনো কাজ করে না এবং এইভাবেই ঘরের মধ্যে থাকতে শুরু করে। ধীরে ধীরে সময় কাটে এবং সময়ের সাথে সাথে ঘরের মধ্যে অনেক কলহের পরিবেশ সৃষ্টি হয়। এবার এখানে এই কথাগুলোর প্রায় 6 মাস কেটে যায় এবং 6 মাস পর্যন্ত মিনা তার স্বামীর সাথে কথা বলতে তো শুরু করে যে, কিন্তু সে স্পষ্ট বলে দেয়, আমি তোমার বোনের সাথে কোনো সম্পর্ক রাখব না, তুমি যদিও তার সাথে সম্পর্ক রাখতে পারো। এমন বলে তাদের দুজনের মধ্যে সমঝোতা হয়ে গেছিল, কারণ মিনা না তো তার বাপের বাড়ি যেতে পারত, কারণ তার ভাই ভাবিও সেভাবেই করে রেখেছে যে তারা একেবারেই তাদের ননদকে পছন্দ করে না এবং সেখানেও সে কেবল অপশানেই যাওয়া আশা করত। স্বামীর এই কথাগুলো নিয়ে কোনো মাথা ব্যথা হয় না যে সে তার বোনের সাথে কথা বলুক বা না বলুক, তাকে তো নিজেই তার বোনের খেয়াল রাখতে হবে, কারণ সে তার থেকে ছোট এবং যখন মা বাবা নেই তখন তারই পুরো কর্তব্য। ধীরে ধীরে আরও কিছুদিন কাটে, কিন্তু কিছুদিন পর হঠাৎ করে এমন একটা খবর তার স্ত্রীর শুনতে হয় যা শোনার পর সে হাওমাও করে কাঁদতে শুরু করে। সন্ধ্যার সময় সে একটা খবর শুনতে পেয়েছিল এবং মিনা তার বেডরুমে বিছানায় বসে হাওমাও করে কাঁদছিল। স্বামী যেমনই ডিউটি থেকে আসে, ডিউটি থেকে আসার পর নিজের ঘরের ভিতরে এসে তার স্ত্রীকে আওয়াজ দেয়, তখন সে তার স্ত্রীর কান্নার আওয়াজ শুনতে পায় এবং এরপর সে ভয়ে পেয়ে সে ঘরের ভিতরে চলে যায়, কারণ তার ভয় হয় যে স্ত্রীর কিছু খারাপ না হয়ে গিয়ে থাকে। এরপর সে জিজ্ঞাসা করতে শুরু করে, মিনা, কি হলো, তুমি এভাবে কাঁদছো কেন? তখন যে স্ত্রী থাকে একদম নিজের চোখের জল মুছে ফেলে এবং বলতে শুরু করে, আমার বোনের যে স্বামী আছে তার একটা খুব খারাপ রোগ হয়েছে এবং তার কাছে একেবারেই টাকা নেই, তার জন্য টাকা প্রয়োজন এবং যদি তোমার কাছে থাকে তো অবশ্যই টাকা দাও। এবার এরপর যে স্বামী থাকে সে কিছুক্ষণ চিন্তা করে এবং চিন্তা করার পর বলে, দেখো যত টাকা আমার কাছে আছে সেই সব টাকা আমি দিয়ে দেব, কিন্তু তুমি বলো যে কত টাকার প্রয়োজন। তখন এখানে যে স্ত্রী থাকে সে জানায় যে তার রোগের চিকিৎসার জন্য প্রায় 9 লাখ টাকা লাগবে এবং 9 লাখ টাকাতেই তার স্বামীর প্রাণ বাঁচানো যেতে পারে। এই কথা শুনে এখানে যে অরুণ থাকে সে বলতে শুরু করে, দেখো মিনা, আমার কাছে তো সব মিলিয়ে মোট 5 লাখ টাকা জমা আছে এবং এই 5 লাখ টাকা নিয়ে নিজের বোনের কাছে চলে যাও, কারণ এটা বিপদের সময় এবং এমন সময় নিজের লোকেরাই নিজেদের কাজে আসে। এমন বলে যে স্বামী থাকে সে পরের দিন তার স্ত্রীকে 5 লাখ টাকা বের করে দেয় এবং বলে দেয়, যতক্ষণ তুমি সেখানে থাকবে কোনো ব্যাপার না, ঘর আমি দেখব এবং কোনোভাবেই চিন্তা করার দরকার নেই, কিন্তু নিজের বোনের ভালোভাবে সাথে থেকো, কারণ এমন সময়ই আপনজনদের দেখা যায়। তখন এখানে মিনা সেই 5 লাখ টাকা নিয়ে সঙ্গে সঙ্গে তার বোনের কাছে চলে যায় এবং সেই টাকাগুলো দিতে গিয়ে বলতে শুরু করে, বোন এই নাও, এই হলো টাকা এবং বাকি টাকার তুমি ব্যবস্থা করে নিও, আমাদের কাছে এতটুকুই ছিল। এমন বলে সে সেখানে থাকতে শুরু করে, কিন্তু এখনও সেই টাকাগুলোতে কিছু টাকার অভাব ছিল এবং এই কারণেই তারা খুব চিন্তিত থাকে। এখানে যে মিনা থাকে সে তার স্বামীকে ফোন করে এবং ফোন করে তাকে জানায়, আমি যে টাকা দিয়ে দিয়েছি তারপরেও প্রায় 4 লাখ টাকার প্রয়োজন এবং সেই টাকাগুলোর ব্যবস্থা হচ্ছে না। এবার এখানে যে অরুণ থাকে সে বলতে শুরু করে, ঠিক আছে, যদি এমন কথা হয় তো তুমি ডাক্তার সাহেবের সাথে কথা বলো এবং তাকে বলো যে আপনি চিকিৎসা শুরু করুন, এরপর যেমনই ব্যবস্থা হয়ে যাবে আমরা টাকার ব্যবস্থা করে দেব, অন্তত তার প্রাণ তো বেঁচে যাবে। এই কথা শুনে মিনা সম্মতি জানায় এবং তার বোনকে এই কথাটি বলে। এদিকে ফোন কাটার পর সঙ্গে সঙ্গে তার বোন প্রিয়ার ফোন তার কাছে আসে এবং সে তার খোঁজ খবর জানার জন্য কথা বলে। তখন এখানে যে ভাই থাকে সে তাকে খোঁজ খবর জানিয়ে দেয়, বলে, বোন, এমনিতেও সব ঠিক আছে, কিন্তু তোমার ভাবির যে বোন আছে তার স্বামীর জীবন সংকটাপন্ন হয়েছে এবং তার চিকিৎসার জন্য 9 লাখ টাকা প্রয়োজন, কিন্তু এখনও 4 লাখ টাকার ঘাটতি আছে। এই কথা শোনা মাত্রই প্রিয়ার খুব ধাক্কা লাগে, কারণ সে জানে যে যদি স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যায় তবে এরপর কি অবস্থা হয়। তো সে বলতে শুরু করে, ভাই, কোথাও থেকে ব্যবস্থা হচ্ছে না নাকি? তখন সে বলতে শুরু করে, বোন, কোথাও থেকে ব্যবস্থা হচ্ছে না, আমার কাছেও যে টাকা ছিল সেই সব টাকা আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখনও ব্যবস্থা হয়নি। তখন এখানে যে বোন প্রিয়া থাকে সে বলতে শুরু করে, ভাই, যদি এমন কথা হয় তো আমিও তাকে দেখতে যাব, কারণ কোনো ভরসা নেই, না জানি কি হয়ে যায় এবং এমন সময় সকলের প্রতি সহানুভূতি দেখানো উচিত।
এই কথা শুনে ভাই বলে, ঠিক আছে বোন, তুমি সকালে চলে এসো, আমি সকাল সকাল হাসপাতালে যাব, কারণ আমি সেই লোকেদের বলেছি যে ডাক্তার সাহেবকে অনুরোধ করতে, এবং আমিও তাকে বোঝানোর চেষ্টা করব। এই কথা শুনে বোন ফোন কেটে দেয়। ধীরে ধীরে রাত কেটে যায় এবং পরের দিন সকাল সকাল যে বোন প্রিয়া থাকে সে তাড়াতাড়ি ভাইয়ের বাড়িতে এসে গিয়েছিল এবং এখান থেকে দুজন ভাই বোন সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর যখন দুজন ভাই বোন অবস্থা দেখে তখন পুরো পরিবারের অবস্থা দেখে পুরোপুরিভাবে অবাক এবং চিন্তিত হয়ে যায়, কারণ এখানে যে ডাক্তার সাহেব ছিলেন তিনি স্পষ্ট মানা করে দিয়েছিলেন। এবার যে মিনার স্বামী থাকে সেও ডাক্তার সাহেবের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডাক্তার সাহেব স্পষ্ট মানা করে দেন। যখন প্রিয়া এই সব কথা দেখে তখন তার আর সহ্য হয় না এবং সে একদম তার ভাবির কাছে যায় এবং তার ব্যাগ থেকে, যে ব্যাগটি তার পাশে ঝোলানো ছিল, তার থেকে একটা পুটলি বের করে, যে পুটলির ভিতরে সেই গয়নাগুলো ছিল যা কখনো তার মা বাবা তাকে উপহার হিসাবে দিয়েছিল, এবং সেগুলো বের করে তার ভাবির হাতে রেখে দেয় এবং বলে, ভাবি, এই নিন গয়না, এই গয়নাগুলো বিক্রি করে আপনার বোনের স্বামীর চিকিৎসা করিয়ে দিন, কারণ আমিই জানি যে স্বামী ছাড়া জীবন কেমন হয় এবং আমি অন্য কাউকে দুঃখ দিতে পারি না। এবার যেমনই মিনা এটা দেখে যে তার সেই ননদ, যার সাথে সে কথা বলতেও মানা করে দিয়েছিল এবং বলেছিল যে আমি একেবারেই তার সাথে কথা বলবো না, সে তার বোনের স্বামীর জন্য নিজের সব সেই গয়নাগুলো দিয়ে দিচ্ছে, এত গরিব হওয়া সত্ত্বেও। তখন একদম তার চোখে জল এসে যায় এবং সে হাউমাউ করে কেঁদে নিজের ননদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। সেখানেই অরুণও থাকে এবং অরুণ এই সব দেখে নিজের চোখে জল এনেছিল, কিন্তু তখনই যে ননদ প্রিয়া থাকে সে বলে, ভাবি, এখন এই সবের সময় নেই, আপনি এই গয়নাগুলো নিয়ে যান এবং এগুলো বিক্রি করে টাকা নিয়ে আসুন এবং সেই টাকা দিয়ে তাদের চিকিৎসা শুরু করান। এরপর এখানে যে মিনা থাকে সে সেই গয়নাগুলো নিয়ে তার বোনের কাছে যায় এবং যেমনই তারা সেগুলো বিক্রি করার জন্য যাচ্ছিল তখনই সেখানে তাদের আরও একজন আত্মীয় আসে যাকে তারা টাকার জন্য বলে রেখেছিল এবং সে 4 লাখ টাকা নিয়ে এসেছিল। যখন সে এখানে এসে জানিয়ে দেয় যে আমার কাছে 4 লাখ টাকা আছে, তখন এরপর যে মিনা থাকে সে সেই গয়নাগুলো বিক্রি করার সিদ্ধান্ত বদলে দেয় এবং এরপর সেই গয়নাগুলো নিয়ে গিয়ে নিজের ননদকে দিয়ে দেয় এবং বলে, ব্যবস্থা হয়ে গেছে, এখন এগুলো বিক্রি করার প্রয়োজন হবে না। এরপর এখানে তার বোনের স্বামীর ভালোভাবে চিকিৎসা হয়ে যায় এবং তার প্রাণ বাঁচানো হয়। প্রিয়া নিজের বাড়ি চলে গিয়েছিল, কারণ তাকে রোজ কাজ করতে হতো, এই কারণেই সে নিজের বাড়ি চলে যায়। কিন্তু যখন বোনের স্বামী ভালোভাবে সুস্থ হয়ে যায় এবং মিনা নিজের বাড়ি চলে যায়, তখন এরপর একদিন সে তার স্বামীকে বলে, চলো আমাদের দিদির সাথে দেখা করতে যেতে হবে। এবার স্বামী জানত যে সে কেন দেখা করতে বলছে এবং সে ওই ব্যাপারে একেবারেই বাধা দেয় না এবং এখান থেকে তাকে নিয়ে যেতে শুরু করে। কিন্তু রাস্তায় যেমনই বাজার আসে, বাজার থেকে যে মিনা থাকে সে অনেক উপহার নিজের দিদির জন্য কেনে এবং কেনার পর সেই সব নিয়ে নিজের ননদের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে যেমনই ননদ নিজের ভাই এবং ভাবিকে একসাথে দেখে তো একদম খুশি হয়ে যায় এবং তাদের ভালোভাবে স্বাগত জানায় নিজের সেই পুরনো ঘরের ভিতরে। কিন্তু এখানে যে ভাবি থাকে সে অনেক উপহার নিয়ে এসেছিল এবং সেই সব দেখিয়ে বলতে শুরু করে, দিদি দিদি, এই নিন, এই আপনার জন্য উপহার এবং আজ থেকে আমি নিজের জীবন এভাবেই কাটাবো, কারণ আমি এখন জানতে পেরেছি যে সম্পর্কের গুরুত্ব কি হয়। এই কথা শুনে প্রিয়ার চোখেও জল এসে যায়, মিনার চোখেও জল এসে গিয়েছিল এবং সাথে যে অরুণ থাকে তার চোখেও জল এসে গিয়েছিল। এখন এখানে মিনা এবং প্রিয়া একে অপরকে আলিঙ্গন করে এবং আলিঙ্গন করার পর আনন্দের সাথে আজ পর্যন্ত নিজের জীবন কাটাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনাদের যেমনই লেগে থাকুক না কেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য কিছুটা উৎসাহ পেতে পারি। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয়